শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভাষা সংগ্রামী, গবেষক ও কবি আহমদ রফিক মারা গেছেন। রাজধানী বারডেম হাসপাতালের আইসিইউতে বৃহস্পতিবার রাত 10:12 তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহমদ রফিক নিউ ইস্কাটনের গাউসনগরের একটি ভাড়া বাসায় একাই বসবাস করতেন। 1929 সালে 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া এই ভাষা সংগ্রামী 2006 সালে স্ত্রীকে হারান। তিনি নিঃসন্তান। ভাষা আন্দোলনের অন্যতম প্রাবন্ধিক, ইতিহাসবিদ এই লেখক শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন। 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ বহু সম্মাননা পেয়েছেন তিনি। দুই বাংলার রবীন্দ্র চর্চায় তাঁর অবদান অনন্য। কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট থেকে রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধিও পান আহমদ রফিক। 2023 সাল থেকে তিনি প্রায় দৃষ্টিহীন। আগামী শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরে মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ভাষা সৈনিক আহমদ রফিকের মরদেহ রাখা হবে। তার শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ বারডেম হাসপাতালে দান করা হবে। কিডনির সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, অন্য ওই যে ইএসআর বাড়তি ছিল, অন্য অন্য সমস্যা, সোডিয়াম কম ছিল, এইগুলিতে অনেক রোগে জড়ায় ধরছিল। আজকে এখানে গোসলের পরে ওনাকে মর্চুয়ারিতে রাখা হবে। শনিবার দিন বেলা 11টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা ওনাকে শহীদ মিনারে নিয়ে যাব। উনি ওনার দেহ দান করে গেছেন বারডেম হাসপাতালকে আজকে থেকে প্রায় 10-12 বছর আগে। এটা হয়তো অনেকেই জেনে থাকবেন। তো এটা ওনার শেষ ইচ্ছা যে ওনার দেহ আমরা দান করে যাচ্ছি। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো এবারের শারদীয় দুর্গোৎসব। দেবী দুর্গা মায়ের বাড়ি ছেড়ে চলে গেছেন স্বামীগৃহ কৈলাসে। দেবীর বিদায়ে শোকাভিভূত ভক্তকুল বলেন, মায়ের কাছে প্রার্থনা তিনি যেন ফুলে ফলে ভরে রাখেন পৃথিবীকে, শান্তিতে রাখেন সবাইকে। মিজান শাহজাহানের রিপোর্ট। আবিরের রঙে পানিকে রাঙিয়ে দিচ্ছেন ভক্ত। তিনি বলেন, স্থল, জল, আকাশ সকল স্থানে ভালোবাসার রং ছড়িয়ে দিতে চান। বুড়িগঙ্গার ওয়াইজঘাট থেকে নৌকায় তুলে প্রতিমা নিয়ে নদীর মাঝখানে যান ভক্তরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডুবুরি দলসহ টহল দেয়। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে একে একে বিসর্জন দেওয়া হয় প্রতিমাগুলোকে। হেলাল হাফিজের অমর কাব্যগ্রন্থ যে জলে আগুন জলের মতো বুড়িগঙ্গার পানিতেও আগুন জ্বলছে। পূজারীরা বলেন, এ আগুন অশান্তিপুরে ছারখার করে শান্তির প্রতীক। বিকেল থেকেই পলাশীর মোড়ে জড়ো হতে থাকে মহানগরের বিভিন্ন এলাকা থেকে আসা প্রতিমাগুলো। পরে শোভাযাত্রা সহ তারা রওনা দেয় বুড়িগঙ্গার উদ্দেশ্যে। পাঁচ দিনের পূজা শেষে দেবীর বিদায়ে মন খারাপ ভক্তদের। মা 5 দিন আমাদের সাথে ছিল, তো আজকে যেহেতু চলে যাচ্ছে আমাদের অবশ্যই মন খারাপ, কিন্তু মাকে তো ছাড়তেই হবে। বেদনাসুর মনে, যে তারপরেও হাসি মুখে মাকে বিদায় জানাইতেছি যে মা যেন সবাইকে মঙ্গল করে। তারা বলেন, উৎসব শেষ হলেও দেবীর দেখিয়ে যাওয়া পথে তথা কল্যাণের পথে চলবেন তারা। অসুর বিনাশের মাধ্যমে যাতে আমরা অশুভ শক্তিকে কিভাবে দূরীভূত করা যায় সেই শিক্ষা আমরা পাই মার কাছ থেকে। ঢাকা মহানগরের অধিকাংশ প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে বুড়িগঙ্গা ও তুরাগ নদীতে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে দেবীর এই প্রতীকী বিসর্জনের মধ্য দিয়ে মূলত তারা তাদের অন্তরের সমস্ত খারাপ কামনা বাসনাকে নদীর জলে বিসর্জন দিচ্ছেন। এর মধ্য দিয়ে তারা তাদের অন্তরকে পবিত্র করছেন, যেই পবিত্রতার শক্তি দিয়ে বিশ্বের সব মানুষকে ভালোবাসা যায়, হৃদয় উজাড় করে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, বুড়িগঙ্গা, ঢাকা। জাতির কাছে ক্ষমা না চেয়ে সহসাই আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ দেখছেন না বিশ্লেষকরা। যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে। বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার এই বক্তব্য নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মানবাধিকার বিবেচনায় তিনি এমন মন্তব্য করে থাকতে পারেন। আওয়ামী লীগের হাত ধরে দেশ স্বাধীন হলেও জুলাই গণহত্যা এবং অনিয়মের কারণে দলটির অনুতপ্ত হওয়া উচিত বলেও মত তাদের। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জাতিসংঘের সাধারণ পরিষদে অংশ নিয়ে জিটিওর ব্রিটিশ মার্কিন সাংবাদিক মেহেদী হাসানকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে।
That was exciting. তার এই মন্তব্যকে ঘিরে এখন রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা। প্রধান উপদেষ্টার এই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। One of the specialty of India right now is fake news. বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক পরিসরে দেশে অংশগ্রহণমূলক রাজনীতির চিত্র তুলে ধরতে কথাটি বলে থাকতে পারেন প্রধান উপদেষ্টা। এইটা হয়তো উনি বলেছেন আন্তর্জাতিক সিনারিওটাকে সামনে মাথায় রেখে কেউ যেন এটা বলতে না পারে যে তার হিউম্যান রাইটস রেকর্ড সেই আগের মতোই, সেটা হয়তো তিনি চাইছেন। এবং তিনি তো বলেছেন শেষের দিকে ইন্টারভিউয়ে যে বিচারিক প্রক্রিয়া চলবে। এটা করার মানে হলো স্বভাবতই আন্তর্জাতিক যে সমীকরণ, ক্ষমতার যে সমীকরণ, সেই সমীকরণের মধ্যে তিনি একটা বিশেষ অবস্থান গ্রহণ করছেন। এটা বাংলাদেশের জনগণের স্বার্থের বিরোধী। এর আগে এটা ছিল একটা দিল্লির অধীন একটা শাসিত ব্যবস্থা, এখন এটা মার্কিন ভূরাজনীতির অন্তর্গত একটা ব্যবস্থা। ডক্টর ইউনূস কি বাংলাদেশকে সিরিয়া বানাতে চান? তিনি কি একটা নিরাপদ আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে এখান থেকে তিনি প্রস্থান করতে চান ক্ষমতা থেকে? আওয়ামী লীগ দেশের রাজনীতিতে প্রবেশ করতে চাইলে তাদের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া কোনো বিকল্পও দেখছেন না তারা। এটা তো তারা প্রকাশ্যেই বলতে পারে যে আমাদের কিছু ভুলভ্রান্তি হয়েছে। এই দলের হাত দিয়ে বাংলাদেশের ডেমোক্রেসি আসছে, আবার এই দলের হাত দিয়েই বাংলাদেশে ডেমোক্রেসি স্লটার্ড। জামাতকে যেরকম স্বীকার করতে হবে 71-এ তারা যেটা করেছে, অপরাধ করেছে, আওয়ামী লীগকেও একই অপরাধে অপরাধী। আমরা তো আওয়ামী লীগের মধ্যে ওইরকম কোনো সিমটম এখন পর্যন্ত দেখি নাই। অনুশোচনা করছে বা করবে, এটা আমি মনে করি না যে এই নির্বাচনের আগে সেটা হতে যাচ্ছে। ম্যাক্সিমাম এটা দীর্ঘায়িত হবে। আওয়ামী লীগের প্রতি আমাদের কোনো ঘৃণা নাই, হিংসাও নাই। তারা যে সকল অপরাধ করেছে সে অপরাধের মার্জনা তখনই সম্ভব যদি একটা রিকনসিলিয়েশন প্রসেস শুরু হয়। যে সকল কর্মীরা দেশকে ভালোবাসে তারা যদি রিকনসিলিয়েশন একটা প্রক্রিয়ার মধ্যে তারা এসে যান, আমি অবশ্যই তাদের পক্ষে থাকবো। যদি শেখ হাসিনা এসে এই বিচারের কাঠগড়ায় দাঁড়ান এবং তিনি বলেন যে তিনি এইগুলো ভুল করেছেন, যদি জামাতে ইসলামীর নেতাদের মৃত্যুদণ্ড হতে পারে, শেখ হাসিনা হতে পারবে না কেন? খুব পরিষ্কার কথা। তিনি অবশ্যই একটা অত্যন্ত ক্ষতিকর রাষ্ট্র ব্যবস্থা চালিয়েছেন। আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ সীমিত বলেও মনে করছেন বিশ্লেষকরা। আওয়ামী লীগের ভোটারদেরকে আপনি কোনো প্রেসার ক্রিয়েট করেন, সেটা বেশি সমালোচনা হবে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।